ওয়েলকাম ব্যাক বং নিটোলজি ক্লাসেস। তো আমরা আগের দিনকে যেখানে শেষ করেছিলাম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনের আমরা পার্টটুকু পড়েছিলাম। আজকে তার এমসিকিউ পার্ট আমরা যেটা বলেছিলাম যে এমসিকিউ পার্ট করব। তো সেই এমসিকিউ কি কি হতে পারে সেই জায়গা থেকে সেগুলো করব। তো চলো নেক্সট এতে যাওয়া যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তক কে? রোসেন হবে অবভিয়াসলি। এখানে চারটে অপশন আছে, তার মধ্যে রোসেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফাদার অফ বায়োডাইভার্সিটি কাকে বলা হয়? ইও উইলসনকে। আগের দিনকে যেটা আমরা পড়েছিলাম সেখান থেকেই কোয়েশ্চেন এগুলো সবই। নেক্সট কোয়েশ্চেন, কি বলছে যে IUCN 2004 অনুযায়ী বৈজ্ঞানিকভাবে বিবৃত প্রজাতির সংখ্যা কত? 1.9 মিলিয়ন। বিজ্ঞানী রবার্ট মেয়ারের মতে পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা কত? 7 মিলিয়নের একটু বেশি। নেক্সট স্লাইড কি বলছে, 2012 সালের তথ্য অনুযায়ী স্থলবাসী প্রজাতির সংখ্যা কত? 6.7 মিলিয়ন, 7.5, 8.7, 9.2। 8.7 মিলিয়ন। সমুদ্রবাসী প্রজাতির সংখ্যা কত? 1.2, 2.2, 3.5, 5 মিলিয়ন, 2.2 মিলিয়ন। তারপর কি, নিচের কোনটি জীব বৈচিত্র্যের প্রধান স্তর নয়? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, কোষগত বৈচিত্র্য। উত্তর হবে কোষগত বৈচিত্র্য। ধানের বিভিন্ন জাত কোন ধরনের বৈচিত্র্যের উদাহরণ? প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, জিনগত না বায়োম? এটা হবে জিনগত বৈচিত্র্য। একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হয় জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক না জনসংখ্যা? কোন ধরনের বৈচিত্র্য? উত্তর হবে প্রজাতিগত বৈচিত্র্য। বনভূমি, মরুভূমি, সমুদ্র ইত্যাদি উদাহরণ কোন বৈচিত্র্যের? এটা হচ্ছে জিনগত না প্রজাতিগত না বাস্তুতান্ত্রিক না কোষীয়? উত্তর হচ্ছে বাস্তুতান্ত্রিক। নেক্সট, একটি অঞ্চলের অভ্যন্তরীণ জীববৈচিত্র্যকে বলা হয় আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা ডাইভার্সিটি। তাহলে উত্তর হবে আলফা ডাইভার্সিটি। সংলগ্ন অঞ্চলের জীববৈচিত্র্যের পার্থক্যকে বলা হয় আলফা, বিটা, গামা, ওমেগা। হবে বিটা, সংলগ্ন অঞ্চলের বৈচিত্র্য যেটা। নেক্সট কি বলছে, একটি বৃহৎ অঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যকে বলা হয় আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা, থিটা। উত্তর হবে গামা ডাইভার্সিটি। সঠিক সমীকরণ কোনটা? আমরা যেটা আগের দিনকে পড়েছিলাম, যেটা হচ্ছে ওই একটা সমীকরণ পড়েছিলাম, গামা সমান আলফা প্লাস বিটা। তো সেই সমীকরণটা এখানে কোনটা হবে? আলফা ইকুয়ালস টু বিটা প্লাস গামা, গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, বিটা ইকুয়ালস টু আলফা প্লাস গামা, আলফা ইকুয়ালস টু বিটা প্লাস গামা। এখানে অবভিয়াসলি উত্তর হবে গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, বি এর অ্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, লেন্টেনা ক্যামেরা কোন ধরনের প্রজাতি? এন্ডেমিক, নেটিভ, এক্সোটিক না কিস্টোন? এটা হবে এক্সোটিক। এক্সোটিক মানে হচ্ছে আগন্তুক, যেটা বাইরে থেকে এসেছে, এক্সোটিক। নিচের কোনটি আগন্তুক? ম্যাঙ্গো, পার্থেনিয়াম, নিম না বেনিয়ান? এটা হবে পার্থেনিয়াম। আগের দিনকেই বলেছিলাম উদাহরণে, পার্থেনিয়াম হচ্ছে বাইরে থেকে আগন্তুক একটা প্রজাতি। জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো প্রধান পদ্ধতি অবভিয়াসলি আমরা সকলেই জানি, ইনসিটু এন্ড এক্সিটু সংরক্ষণ। জাতীয় উদ্যান নিয়ন্ত্রণ করে অবভিয়াসলি কেন্দ্র সরকার। আর কোনটিতে মানুষের কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম অনুমোদিত? সেটা হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারিটি। কোন সংস্থা বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণার সাথে যুক্ত? ইউনেস্কো MAB প্রোগ্রাম। ইউনেস্কো MAB প্রোগ্রাম। নেক্সট, একটা ম্যাচিং আছে এখন এমসিকিউ প্যাটার্নে। ম্যাচিং এর কোনটার সাথে কোনটা হবে দিয়ে একটা ম্যাচিং করতে হয়। এদিকে আছে ন্যাশনাল পার্ক, আছে স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট, কন্ট্রোল এন্ট্রি, ইউনেস্কো MAB। তাহলে ন্যাশনাল পার্কের সাথে অবভিয়াসলি কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপর হচ্ছে স্যাংচুয়ারিটি,
এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আমরা জানি। অভয়ারণ্য রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। বায়োস্ফিয়ার রিজার্ভ অবভিয়াসলি একটু আগে আমরা একটা কোয়েশ্চেনে প্র্যাকটিস করলাম, যেটা ইউনেস্কো MAB। আর রিজার্ভ ফরেস্ট মানে যেটা বা সংরক্ষিত বনাঞ্চল, এটা কন্ট্রোলড এন্ট্রি, মানে এখানে একমাত্র যারা করতে পারে। তাহলে এর সাথে 2 যাচ্ছে, এখানে এর সাথে 2, অবভিয়াসলি এটা তাহলে বি এর অ্যান্সারটা হবে। ঠিক আছে, এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 4 এন্ড ডি এর সাথে 3। এরকম ধরনের এমসিকিউ যেহেতু নতুন প্যাটার্নে রেখেছে এবং আসে, অনেকগুলোই প্রায় আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি এক্স-সিটু কনজারভেশন নয়, মানে কোনটা নয়? জু, বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক না হারবেরিয়াম? ন্যাশনাল পার্ক অবভিয়াসলি। উদ্ভিদদের শুকনো নমুনা সংরক্ষণ করা হয়, যেটা বলেছিলাম যে ডালপালা সংরক্ষণ করা হয়, অবভিয়াসলি হারবেরিয়াম সেটা হবে। ক্রায়ো প্রিজার্ভেশনের তাপমাত্রা কত? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। -196 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি প্রথম প্রবর্তন করেন নরম্যান মেয়ার্স। বর্তমানে পৃথিবীর মোট কতটি এটা কতটি আছে, সরি এটা ভুল আছে, এটা কতগুলি হবে। বর্তমানে পৃথিবীতে মোট কতগুলি হটস্পট আছে? পৃথিবীতে, বি কেয়ারফুল, পৃথিবীতে বলছে যখন কোশ্চেন, তখন সেটা 36টা হবে। ভারতের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট নয়? এখানে কিন্তু অনেকগুলো হটস্পট দিয়ে দিয়েছে, সেটার মধ্যে কোনটা ভারতের নয়? সাহারা ডিজার্ট, সেটা হচ্ছে ভারতের হটস্পট নয়। বাকিগুলো ইস্টার্ন হিমালয়, হিমালয় ভারতের। ওয়েস্টার্ন ঘাটস মানে পশ্চিম ঘাট পর্বত যেটা হচ্ছে, সেটাও হচ্ছে গিয়ে ভারতের। ইন্দো বর্মা, সেটাও হচ্ছে ভারত। সাহারা ডিজার্টটা ভারতের নয়, অবভিয়াসলি ডি এর অ্যান্সারটা। নিচের বলেছে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো। বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা পরিচালিত হয়, একদম ঠিক। ক্রায়ো প্রিজার্ভেশন -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়, একদম ঠিক। হারবেরিয়ামে জীবন্ত উদ্ভিদ রাখা হয়, এটা কিন্তু ভুল। হারবেরিয়ামে জীবন্ত উদ্ভিদ নয়, শুকনো গাছের ডালপালা প্রিজার্ভ করা হয়। তো সেক্ষেত্রে এটা 1 এবং 2 ঠিক, তাহলে 1 আর 2 উত্তরটা হবে অবভিয়াসলি। তাই জন্য, কারণ দুটো ঠিক, 3 নম্বরটা ঠিক নয়, তাই জন্য এটা নয়। যদি 3 নম্বরটা ঠিক হতো তাহলে ডি এরটা ঠিক হতো। তারপরে কি বলছে, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য একটি প্রজাতিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। রিজন হচ্ছে একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত পার্থক্য থাকে, রিজন দিচ্ছে। তো কি বলছে, এ ও আর সঠিক, এবং আর হলো এর সঠিক কারণ। আর বি এরটা কি বলছে, এ ও আর সঠিক কিন্তু আর কারণ নয়, মানে আর যে রিজন বলছে সেই রিজনটা নয়। এ সঠিক আর ভুল, আর এ ভুল আর সঠিক। আমরা আগে ভালো করে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হতে, ভালো করে আগে জিনিসটা পড়ে নিতে হবে, তারপর আনসার করাটাই উচিত। জিনগত বৈচিত্র্য একটি প্রজাতিকে, মানে যে কোনো ধরনের প্রজাতিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে, একদম পারফেক্ট কথা। কারণ জিনগত যে সমস্ত বৈচিত্র্য রয়েছে সেটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সাহায্য করে, তাই সেই ধরনের জিনিসপত্র। রিজন, একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত পার্থক্য থাকে, ঠিকই। একই প্রজাতি, আমি যদি অনেকগুলো কুকুর নিই, তাদের মধ্যে প্রত্যেকটার জিনগত পার্থক্য থাকবে। অনেকগুলো যদি বিড়াল নিই, তাদের প্রত্যেকটার মধ্যে জিনগত পার্থক্য থাকবে। যদি আমি অনেকগুলো মানুষই নিই, সবচেয়ে বড় উদাহরণ মানুষ, তাহলে প্রত্যেকের মধ্যে জিনগত পার্থক্য থাকবে। তাহলে আর ও এ দুজনেই সঠিক, এবং আর হলো এর সঠিক কারণ, কারণ জিনগত পার্থক্য থাকবে, তাই জন্য সে মানিয়ে নিতে পারবে। নেক্সট, 3টে ডোমেন শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন কে? কার্লোস। 3টে ডোমেন কি কি? একটা হচ্ছে আর্কিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউক্যারিয়া। এগুলো আগের দিনকে আমরা যেগুলো পড়েছিলাম তার উপরেই সমস্ত কিছু আছে। তারপর হচ্ছে মিথানোজেন্স কোন ডোমেনে পড়ে? মিথানোজেন্স আর্কিয়া। তারপর হচ্ছে এস্চেরিচিয়া কোলাই কোন ডোমেনে পড়ে? অবভিয়াসলি ব্যাকটেরিয়া, এস্চেরিচিয়া কোলাই। তারপর হচ্ছে অ্যামিবা কোন ডোমেনে পড়ে? ইউক্যারিয়া। তো এই কোয়েশ্চেনগুলো, এই যে কটা 33টা কি 34টা মতো কোয়েশ্চেন, আমাদের একটা ম্যাচিং আছে, ম্যাচিংটা নাম্বারিং করা নেই, তার জন্য 34টা কোয়েশ্চেন। তো এই 34টা কোয়েশ্চেন আমরা যেটা আগের দিনকে পড়েছি, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। তো এর মধ্যে থেকে এই 34টা মোটামুটি কোয়েশ্চেন করলে পরীক্ষায় মোটামুটি এখান থেকে কমন চলে আসবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই। এই পিপিটিটা ভালো করে রেডি করে রাখলে, এই দুটো পিপিটি
এই বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য রেডি করে রাখলে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসবে তোমরা লিখতে পারবে পরীক্ষার হলে। তো আজকে এখানেই, আজকে ছোট ক্লাস এবং শুধুমাত্র এটা বলতে গেলে একটা রিভাইজ হয়ে গেল এবং তার সাথে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হয়ে গেল, যেটা আমরা দিয়ে দিয়েছি। এই কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন হতে পারে, এমসিকিউ পেপার, তাই এমসিকিউ প্যাটার্নই দেওয়া হয়েছে। তো প্র্যাকটিস হয়ে গেল, ছোট ক্লাস। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ট্যাক্সোনমি, যেটা খুব ইম্পর্টেন্ট। যেটা ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ কেন করা হয়, তার গুরুত্ব কি, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন পড়বো। কিভাবে ট্যাক্সোনমি কেন দরকার, আর এই জিনিসগুলো আমরা নেক্সট দিন পড়বো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।